হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। তুলসী, তোমার দাদা বাবুর খাবার আমি বানাচ্ছি, চলো আমি যাচ্ছি তোমার সাথে। তুমি শুধু আমাকে একটু হাতে হাতে আগিয়ে দাও, আমি ব্ল্যাক কফিটা বানিয়ে ফেলি। এক্ষুনি বোধহয় উনি চলে আসবে, আর তুমি ততক্ষণে আমাকে আটাটা মাখিয়ে দাও আর তিলকের জন্য দুধ গরম করে বসিয়ে দাও, কেমন? আর শোনো, আটা মাখানোর পর বড়মার রুমে লেবু মধুর শরবতটা পাঠিয়ে দিও, তুমি তো জানো এইটা। জি ম্যাডাম। আচ্ছা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বড় ম্যাডামের ঘরে। আপনি রান্নাঘরে যান, তারপর আমি এসে আটা মাখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো। এই বলে শুভা আর তুলসী রুম থেকে বের হয়ে যায়। তারপর তুলসী মিসেস রাহেলার রুমে যায়, আর এদিকে শুভা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে ওর সবটা এলোমেলো লাগে, কারণ আগে যেমনটা করে শুভা রান্নাঘর গুছিয়েছিল এখন আর তেমন নেই। পুরো রান্নাঘর অগোছালো হয়ে আছে। শুভা শাড়ির আঁচলটা কোমরে গুজিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করলো। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে শুভার কপালে অনেকটা হলুদ গুঁড়ো লেগে গেল। সেদিকে শুভার কোনো হুঁশই নেই। শুভা জলদি রান্নাঘর গুছিয়ে কফি বিনস কোথায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওর নজর পড়লো সব থেকে উপরের সেলফে কফি বিনসের কৌটা। ও হাত দিয়ে অনেক চেষ্টা করলেও উঁচু হয়ে নেওয়ার, কিন্তু তাও পারলো না। এখন কি করি? উনি তো এক্ষুনি চলে আসবে। ওনার সার্ভেন্টগুলোও এক একটা কচু, রান্নাঘরের কি অবস্থা করেছে। আর প্রয়োজনীয় জিনিস কেউ এভাবে রাখে? আমার মতো খাটো মানুষ কিভাবে এগুলো নাগাল পাবে? কি করব এখন? এসব ভাবতে ভাবতেই শুভা খেয়াল করলো কেউ একজন শক্ত করে ওর কোমরটা ধরে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে নিয়েছে। এতটাই উচ্চতে তুলেছে যে তার নিঃশ্বাস শুভার কোমরে এসে পড়ছে। শুভা তো বেশ বুঝতে পারছে যে এমন কাজ কে করেছে, কিন্তু কোনো মতে শুভা নিজের হাসি ঠেকাতে পারছে না। ছোট থেকেই শুভার একটাই দুর্বলতা, যে ওর কোমরে ভীষণ সুরসুরি লাগে, আর ওর হাসি থামেই না। এই কি করছেন? ছাড়ুন বলছি, আমার কিন্তু খুবই হাসি পাচ্ছে। তাই হাসি পাচ্ছে? আমি তো হেল্প করার জন্য তোলাম, কিন্তু এখন যখন এইটার কারণে তুমি খিলখিল করে হাসছো, দেখতে দারুণ লাগছে। আর একটু হাসিয়ে নেই, দাঁড়াও। এই বলে শুভার কোমরে শক্ত করে ধরা অবস্থায় তুচ্ছ হারমোনিয়াম বাজাতে আঙ্গুল দিয়ে, আর এদিকে নিঃশ্বাস পড়ছে শুভার কপালে। শুভাকে আর ঠেকায় কে? শুভা নিচের হাসি ঠেকাতেই পারছে না। তুজ বেশ খানিকক্ষণ করার পর থেমে গেল, কিন্তু শুভা যেন কিছুতেই ওর নিজের হাসি থামাতে পারছে না। হাসতে হাসতে ওর চোখের জল এসে পড়লো, আর শুভার নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। তুর্য এতই থামানোর চেষ্টা করেছে, কোনো কাজ হচ্ছে না। পরে তুর্যর মাথায় একটা প্ল্যান আসে। তুর্য শুভাকে নামিয়ে একটানে সামনে ঘোরায়, তারপর কিছু না বলে শটাং শুভার ঠোঁট দখল করে নেয়। তুর্যর হাত গিয়ে শুভার একদম নিজের সাথে মিশিয়ে নেয়। শুভা চোখগুলো বড় বড় করে নেয় আর বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তুর্য একদম শক্ত করে শুভাকে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর তুর্য শুভাকে ছেড়ে দেয়, আর শুভা তুর্য থেকে খানিকটা সরে এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ও লজ্জায় আর মুখ তুলে তাকাতে পারছে না, কারণ বাড়ি ভর্তি মানুষ যদি দেখে নিত। তুর্য শুভার এমন লজ্জা পাওয়া দেখে মুচকি হেসে গ্লাসে পানি ঢেলে শুভার সামনে ধরে, আর শুভা ছু মেরে তুর্যর হাত থেকে পানিটা নিয়ে ঢক ঢক করে পুরোটা খেয়ে নেয়। এটা আপনি কি করলেন? কি করলাম আবার? বউকে কিস করলাম। কেন, আমি কি কিস করতে পারি না? এখন কি আমার বউকে কিস করব বুঝি তোমার পারমিশন নিয়ে? আপনি এই রান্নাঘরে কেন এসেছেন বলুন তো? আমাকে বিরক্ত করতে? এই যে এটা করলেন, বাসায় যদি কেউ দেখে নিত কি হতো বলুন তো? কি হতো? আমার বাড়ি, আমার জিনিস, লোকের কি? কি আমার জিনিস মানে? আমার জিনিস? আহা, তুমি তো আমার বউ, আমার সম্পত্তি, এটাই বোঝাতে চেয়েছি। আর আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। দেখলাম আমার বউটা কত উপর থেকে কফি বিনসটা নিতে যাচ্ছে, তাও পারছে না, তাই তো সাহায্য করি ভাবলাম। কি সাহায্য করলেন?
এসেই তো সুড়সুড়ি দেওয়া শুরু করেছেন। তাই তাহলে এসো আবার উপরে তুলি, তুমি নিয়ে নাও, জানিবা। তাই বলেই তুচ্ছ এক টান দিয়ে সুভাকে কাছে টেনে দুহাত দিয়ে ঘিরে নিল। তারপর যেই আবারও কোমরে হাত দিতে গেল তখনই শুভা বলে উঠল, 1 মিনিট, এখন আমাকে উপরে তোলা লাগবে না, আপনি উপরে থেকে পড়ে দিন। সামনে 6 ফুট 2 ইঞ্চি মানুষ থাকতে আমি কেন হাত লাগাবো? সাহায্য যখন করতেই চান এভাবেই করুন। এইটা কোনো কথা? এই নাও। এই তো, গুড বয়। আচ্ছা 1 মিনিট, আপনার কপালে হলুদ লাগলো কেমন করে? ওই যে বউয়ের ভালোবাসা খেতে গিয়ে বউর কপালের হলুদ আমার কপালে লাগছে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। বাহির থেকে এসেই সোজা রান্নাঘরে ঢুকছেন। এসেছি তো। তোমার শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছিয়ে দাও। আমার শাড়ি দিয়েই কেন মুছে দেওয়া লাগবে? রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলেই তো হয়। না না, লাগবে, খুব লাগবে। আমি বলছি দাও, তার মানে দিতে হবে। তুমি যদি শাড়ি দিয়ে না মুছে দাও তাহলে কিন্তু এইবার 5 মিনিট না, এর দ্বিগুণ সময় ধরে তোমার ওই ঠোঁটটার উপর অত্যাচার হবে। এখন তুমি ভেবে নাও কি করবে। উফ, সাইকো একটা। আসুন দেখি, কাছে আসুন। তুচ্ছ দুহাত দিয়ে শুভাকে ঝুড়ি ধরে মাথাটা শুভার বুক বরাবর ঝুঁকে নিল। আর শুভা আস্তে আস্তে শাড়ির আঁচল দিয়ে মুছে দিল কপালের হলুদ। হয়েছে, একদম পরিষ্কার। এবার যান। যাবো মানে? তোমার কপালেও তো হলুদ লেগে আছে, ওটাও তো আমার মুছে দিতে হবে। তুমি তো আদর করে আমাকে মুছিয়ে দিলে, আমাকেও তো মুছে দিতে হবে। আফটার অল এটা আমার দায়িত্ব। এই বলেই বাঁকা হাসি দিয়ে আস্তে আস্তে শুভার দিকে ঝুঁকতে লাগলো। এই, আপনার মতি গতি আমার ভালো লাগছে না। একদম কাছে আসবেন না তো এখন, আমার অনেক কাজ। বাকিটা আর মুখ থেকে উচ্চারণ করতে পারে না শুভা। তার আগেই তুজ্জ ওর ঠোঁট ছুঁয়ে দেয় শুভার কপালে, যেখানে হলুদ লেগে আছে। আর শুভা লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে, আর ওর মুখের কথাগুলো বন্ধ হয়ে যায়। তুজ্জ আস্তে করে হলুদ লেগে থাকা পুরো জায়গাটা কিস করে নিল, তারপর মাথাটা তুলে নিল। চোখ খুলেন ম্যাডাম, দেখেন আপনার কপালের হলুদ উধাও। শুভা আস্তে আস্তে চোখ খুলল। বোর কপালে থাকা হলুদের স্বাদও আছে। আপনি এরকম হলুদের গুঁড়ো খেয়ে ফেললেন? আজ পর্যন্ত কাউকে দেখছেন এমন করতে? এই, আপনার মাথায় সত্যিই সমস্যা আছে। ছি ছি ছি, সত্যি 1 নম্বরের সাইকো আপনি। ও মা, কাউকে দেখে বুঝি আমাকে আমার বউকে আদর করা শিখা লাগবে? মাথায় আছে কিনা জানি না, কিন্তু আমার বউকে ভালোবাসতে বেশ লাগে। এমন সময় তুলসী রান্নাঘরে প্রবেশ করে, আর দুজনকে এভাবে দেখেই নিজের চোখ ঢেকে নেয়। আর শুভাও তুলসীকে দেখে দ্রুত তুর্য থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আর তুর্য তুলসীর দিকে একটা রাগি লুক নিয়ে বলে, এখন কেন এলে? দেখলে আমি তোমার ম্যাডামকে আদর। শুভা তুর্যর দ্রুত বাকি কথা বলতে না দিয়ে আটকে দিয়ে বলে, ও তুলসী, এসেছিস? আয়, আমার আটাটা জলদি মাখিয়ে দে। আর তিলকও এক্ষুনি উঠে যাবে, অনেক কাজ আছে এখনো। আচ্ছা ম্যাডাম। তুলসী লজ্জায় মাথা নিচু করে কাজ করতে লাগলো। এই যে শুনুন, আপনি এখন প্লিজ যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমি আপনার কফিটা পাঠিয়ে দিচ্ছি। আপনার রাজকন্যা অনেকক্ষণ ধরে একা আছে, সবে মাত্র হাঁটা শিখেছে। কখন পড়ে টরে যায়? কাছে যান একটু। কিন্তু? আর কোনো কিন্তু না, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা। শুভা থেকে চোখটা বাঁকা করে তাকিয়েই চলে গেল। আর এদিকে শুভাও লজ্জায় মাথাটা নিচু করে কাজ করতে লাগলো। হঠাৎ করেই তুলসী মুচকি হেসে উঠল। একটা কথা বলো ম্যাডাম। বল। দাদাবাবু কিন্তু সেই রোমান্টিক, বড় বড় ফিল্মের নায়করাও কিন্তু হার মানবে দাদাবাবুর কাছে। এই তুই চুপ কর, কাজ করবো চুপচাপ। অনেকক্ষণ ধরে তিলকের রুমের বাইরে থেকে ঘুমন্ত তিলককে লক্ষ্য করছিল রুদ্র। তারপর আস্তে আস্তে তুর্যদের রুমে ঢুকলো, তারপর আস্তে করে ঘুমন্ত তিলককে কোলে নিল। আহারে সোনামণিটা, তুই জানিস তোকে যতবার দেখেছি আমার গা হাত পা জ্বলে গেছে। ওই তুজ্জোর কথা মনে পড়ে, কিন্তু কি আর করার, ওই মাথা মোটা শুভার মন গলানোর জন্য তোর সাথে ভালো অভিনয় করা লাগছে। কিন্তু কি হলো? লাভের লাভ কিচ্ছুই হলো না। মাঝখানে তোর জন্য, শুধু তোর জন্য এই তুজ্জ আর শুভা আবার এক হয়ে গেল।
তাই তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? একটু আগেই দেখলাম তোর সিকিউরিটি গার্ড মানে তোর বাবা সেও বাসায় নেই, আর ওই শুভাটাও রান্নাঘরে কাজ করছে, আর আমার ওই বোকা মাটাও নিজের রুমে। তাই এর থেকে ভালো সুযোগ তোকে মারার আর কি হয় নাকি? কিন্তু কি করে মারি বলতো তোকে? যেভাবেই মারি না কেন সবাই বুঝবে এটা মার্ডার, আর এই শিয়ানা তুর্য তো এক মুহূর্তেই বুঝে যাবে। কি করা যায় বলতো? হ্যাঁ, আমি বরং এখানেই তোকে উঁচু করে ফেলে দিই। কচি মাথা, একটু ব্রেনে আঘাত লাগলেই কাজ খতম। এখান থেকে পড়ে গেলে কেউ সন্দেহ করতে পারবে না, সবাই ভাববে তুই কয়দিন হলো হাঁটা শিখেছিস, বিছানা ছুটে বেড়াতে গিয়ে পড়ে গেছিস। এইটাই ভালো হবে, তাই না সোনামণি? তোর একবার কিছু হলেই দেখবি তোর বাবা মার মাথা বিগড়ে গেছে, আর আমি আবারও তুর্যের বিরুদ্ধে খাড়া করতে পারবো তোর ওই বোকাশোকা সরল মাটাকে। সরি রে সোনামণি, তোকে যে মরতে হবে। ওপরে গিয়ে ভালো থাকিস, কেমন? বাই বাই। এই বলেই উঁচু করে হাত আলগা করে দিল, আর তিলক পড়ে যেতে নিল। তিলক যেই পড়ে যেতে নিল অমনি তুর্য এসে নিচে হাত পেতে নিল, আর তিলক তুর্যের কোলে গিয়ে পড়ল। তুর্যর সাথে সাথে তিলককে বুকে জড়িয়ে নিল শক্ত করে। তারপর তিলকের গালে মুখে অসংখ্য চুমু খেতে লাগলো। রুদ্র তুর্যর এমন আকস্মিক আগমনে ভয় পেয়ে খানিকটা সরে গিয়ে দাঁড়ালো, আর এদিকে তুর্য তিলককে খাটে নামিয়ে এগোতে লাগলো, আর রুদ্র ভয় পেয়ে পিছনে সরে যেতে লাগলো। তুর্য রুদ্রের কাছে এসে শক্ত করে ওর কলার চিপে ধরলো আর বলল, রুদ্র, অনেক পাপ করেছিস তুই, কিন্তু সেগুলো কিন্তু তোর যারা নাগালের বাহিরে করেছিস। কিন্তু এখন তুই কিন্তু তোর যারা নাগালে আছিস সেটা ভুলে যাস না। আর আমি কেমন তা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। তোর সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে তুই আমার রাজকন্যাকে মারিস? তুই ফুলমার একমাত্র অবলম্বন বলে এতদিন আমি তোকে কিচ্ছু বলিনি, না হলে কবে তোকে এমন শাস্তি দিতাম যা জীবনে কল্পনা করতে পারবি না। ঠিক যেমন শাস্তি দিয়েছিলাম তোর ভাইকে। আশা করি কলেজের থাপ্পড়টা ভুলিসনি। তুই একটু সাবধানে থাকিস। শোভা আর তিলক আমার কলিজা, তাই ছোঁয়া তো দূর, খারাপ নজরেও যদি তুই আমার কলিজার দিকে তাকাস তোর চোখ দুটো উপড়ে ফেলতে আমার বিশ্বাস কর একটুও সময় লাগবে না। তাই নিজেকে বাঁচিয়ে রাখতে চাইলে ভালো হয়ে যা, না হলে থাক। কি হবে আর বললাম না। তুর্য, তুই কিন। চুপ, একদম চুপ, আর একটা কথাও না। বাইরে খেতে যা, ফুলমাল অপেক্ষা করছে তোর জন্য। বেশি কথা বলে তোরই লস, সবাই তোর সত্যিটা জেনে যাবে, আর তোর এই আরামায়েশের খাবার দিন ফুরবে। গট ইট। তাই যা বলছি চুপচাপ কর, যা এখনই সামনে থেকে চলে যা। কলারটা আবার ঠিক করে দিয়ে একটা ধাক্কা দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিল, আর রুদ্র টাল সামলাতে না পেরে দরজার সাথে ধাক্কা খেল। কি ভেবেছিস তুই অপমানের পর অপমান করে যাবি আর আমি মুখ বুজে সবটা মেনে নিব? এখন চুপ করে চলে যাচ্ছি, কিন্তু খুব জলদি তোর মুখটা বন্ধ করার ব্যবস্থা করব আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মনে মনে এইটা বলে সেখান থেকে চলে গেল। এদিকে তুর্য তাকিয়ে দেখে তিলক জেগে গেছে, আর আধো আধো গলায় কি যেন বলে কাপা কাপা পায় তার দুটো তুর্যর দিকে বাড়িয়ে দৌড়ে আসছে। তিলক তুর্যর কাছে দৌড়ে আসতেই তুর্য খপ করে তিলককে কোলে তুলে নেয়। এই তো উঠে পড়েছে আমার রাজকন্যাটা। ওলে বাবা, এত খুশি আমার বাচ্চাটা। কেন এত খুশি? বাবাই বকে দিয়েছে পাজি লোকটাকে, তাই এত খুশি। আমার রাজকন্যা, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তোমার বাবাই তোমার আর তোমার মাম্মামের গায়ে একটা বাছর লাগতে দিবে না, সব পাজি লোককে ঢিসুম ঢিসুম দিবে। রাজকন্যা আর রাজকন্যার মা তো পাপাইয়ের প্রাণ। টেবিলে বসে খাবার খাচ্ছে রুদ্র, আর মিসেস রাহেলা আর শোভা আর তুলসী ওদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তোকে কত করে বললাম মা যে তুইও খেতে বস, তা না, জোর করে আমাদের খেতে বসাই দিলে। রুদ্র না হয় খেত, আমি পরে খেতাম। এখনো তুই জামাই খেলি না, আবার দিদি ভাইটাও খেলো কিনা জানি না। আমার এভাবে কিন্তু খেতে ভীষণ ইতস্তত বোধ হচ্ছে। আহা বড় মা, তুমি খাও তো, তোমার জামাই এক্ষুনি আসবে,
আর ও এলেই আমিও ওর সাথে খেয়ে নিব। আর তোমার দিদিভাইকে তোমার জামাইকে খাইয়ে দিচ্ছে, একদম চিন্তা করো না তো, তুমি খাও তো, উনি এক্ষুনি চলে আসবে। হঠাৎ করেই ওদের কথার মধ্যে কি যেন অনেকক্ষণ ধরে ভাবে। রুদ্র বলে ওঠে, শোভা শোন, তোর সাথে কিছু কথা আছে আমার। বল না ভাই, কি কথা? এখানেই বল, সমস্যা নেই। আসলে বলছিলাম যে আমরা তো তোদের বাড়ি ছেড়ে চলে এসেছি, আর তুই তো বলেছিস আজীবন এখন থেকে এখানেই থাকবি। তাই বলছিলাম কি, তোদের কুমিল্লায় যে 5 বিঘা জমি আছে, তারপর তোদের ওই বাড়িটার কিছু তো ব্যবস্থা করতে হবে। এখন দেখ, মা তো মামার খুব কাছে ছিল, মাকে মামা খুব ভালোবাসতো, তাই মনে হয় বাড়িটা মার নামে করে দেওয়াই ভালো আমার মতে। তাহলে বাড়িটা সারা জীবন ভালো থাকে আর মামাও খুশি হবে। হ্যাঁ আরে চুপ কর শুভা, কিসের হ্যাঁ? আমি কি কোনো সম্পত্তি চেয়েছি? আর আমি বুঝতে পারছি না রুদ্র, এটা একান্তই শুভ্রর ব্যাপার। তুই এটা নিয়ে এখন কেন কথা তুলছিস? একদম ঠিক বলছেন মা। আমার মনে হয় মিস্টার রুদ্র শোভার বাবার সম্পত্তি নিয়ে একটু বেশি ভাবছে। তবে আমি সম্পত্তির কথা যখন উঠছেই, আমি কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই বাবা, বলো না। আসলে আঙ্কেল বেঁচে থাকতে অনাথ আশ্রমে বাচ্চাদের নিয়ে কিছু একটা করতে চেয়েছিলেন। রোজ শুক্রবারে উনি অনাথ আশ্রমে যেতেন আর বাচ্চাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিতেন। তাই আমার মতে ওই বাড়িটাই সকল দুস্থ শিশুদের জন্য যদি চাইল্ড কেয়ার হোম বা করা হয়, ফাঁকা জমিতে যদি ওই শিশুদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, তাহলে অনেক দুস্থ শিশুরা উপকৃত হয়। একজন অনাথ শিশুর জীবনে যে কতটা দুঃসহ তা আমার থেকে ভালো আর কেউ জানে না। আর এতে আঙ্কেল অনেক খুশি হবেন যে তার স্বপ্ন পূরণ হবে। এ তো অনেক ভালো কথা। হ্যাঁ আমি জানি ভাই দুস্থ শিশুদের প্রতি অনেক সদয় ছিলেন, আর উনি সব সময় জামাই বাবা যা বলছে এটাই চাইতো। আমার মনে হয় এটাই একদম ঠিক সিদ্ধান্ত হবে। এই মা দেখছি সবকিছু পন্ডুল করে দিবে। হ্যাঁ বাবা, যে বাচ্চাদের ভালোবাসে এটা আমি জানতাম, কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? মানে আপনি তো বিয়ের পর থেকে বাবাকে চিনেন তাহলে? কাউকে চিনতে গেলে সময়ের প্রয়োজন পড়ে না, সঠিক চোখের প্রয়োজন পড়ে শোভা। বললেই হলো, ও চোখ দিয়েই বুঝে গেছে যে মামা কি চায়। আমার মনে হয় না এটা ঠিক সিদ্ধান্ত শোভা। না রুদ্র ভাই, আমার মনে হচ্ছে এটাই ঠিক সিদ্ধান্ত। আমার বাবার যখন এটা স্বপ্ন, তখন আমি মেয়ে হিসেবে নিশ্চয়ই চাইবো আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ হোক। আর তাছাড়া আমিও চাই সব সুস্থ বাচ্চারা একটু হলেও সাহায্যের হাত পাক। আর সেটার জন্য এর থেকে ভালো উপায় আর নেই। আমি কালই উকিল কাকুকে ডাকবো। হ্যাঁ রে মা, এটাই ঠিক হবে। আর তাছাড়া আল্লাহ তাআলা খুশি হবেন এমন একটা ভালো কাজ করলে। শুভ কাজে আবার দেরি কিসের? এই কথা শোনার সাথে সাথে রুদ্র খাবার ছেড়ে উঠে চলে যেতে নিল। কিরে রুদ্র, তুই না খেয়ে উঠে যাচ্ছিস কেন? আমার খিদে নেই, আমি ঘরে গেলাম রেস্ট করতে। আরে মা যেতে দিন, মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়, তাহলে বহুদিন ধরে জমা শরীরের তেল কমে যায় আর শরীরও ভালো থাকে। রুদ্রর দিকে বাঁকাভাবে তাকিয়ে বলল তুর্য। রুদ্র আর 1 মিনিটও দাঁড়ালো না, হন হন করতে করতে নিজের রুমে চলে গেল। আর এদিকে তুর্য রুদ্রের মুখটা দেখে একটা বাঁকা হাসলো। খাওয়া দাওয়া শেষে সুযোগ বুঝে শুভ্রা অ্যালবামটা নিয়ে মিসেস রাহেলার রুমে যায়। যখন তুর্য ওর রুমে তিলকের সাথে খেলছিল, মিসেস রাহেলার রুমে গিয়ে শুভা দরজাটা আটকে দেয়। কিরে মা, কিছু বলবি? এভাবে দরজা আটকে দিলি যে? বড়মা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা মা, বল। শুভা দ্রুত গিয়ে মিসেস রাহেলার পাশে গিয়ে বসে, তারপর অ্যালবামটা বের করে মিসেস রাহেলার কাছে দেয়। এইটা কি মামুনি? এটা একটা ফটো অ্যালবাম, আর এই ফটো অ্যালবামের মানুষগুলোকে সেটা তুমি বলবে। ও এই কথা, আচ্ছা বের কর দেখি। শুভা ব্যস্ত হয়ে অ্যালবামটার যেই প্রথম পাতা বের করলো, অমনি যেন মিসেস রাহেলার মুখের হাসি মিলিয়ে গেল আর মুখে ভর করলো একরাশ বিষাদ। বেশ ভীত হয়ে মিসেস রাহেলা বলল, এই ছবি তো তুমি কোথায় পেলি? তার মানে তুমি এই ছবিগুলোর সাথে বেশ ভালোভাবেই পরিচিত। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু পুরনো ছবির সামনে এলে সবাই খুশি হয়, কিন্তু তোমার মুখে এমন বিষাদ কেন?
তবে এই ছবির পেছনে কোনো কালো অতীত আছে? কেন তুমি এমন চুপসে গেলে বলো? এ- 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 এমন কিছু না, জানি না আমি এই ছেলেকে। তুই এখন যা শুভা, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো শুনবো না। বড় মা, তোমাকে আমাকে সত্যিটা বলতেই হবে। এর সাথে আমার জীবন জড়িয়ে আছে। আমার ভালোবাসার কোথাও না কোথাও এর সাথে সম্পর্ক। তাই আমার মনের দ্বিধা মেটাতে আমার যে প্রশ্নগুলো জানা খুব প্রয়োজন। তুমি বলেছিলে চিনো না এই ছেলেকে, তাহলে এইখানে তুমি এই ছেলেটার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছো কেন বলো? 3 নম্বর পেজ উল্টিয়ে জিজ্ঞাসা করলো শুভা। শুভা, তুই এসব কি বলছিস? ভালোবাসার সম্পর্ক মানে? এই ছবিগুলোর সাথে তোর ভালোবাসার সম্পর্ক আমি কিছুই বুঝি না।